নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ভাল্লুক একাডেমি। আজকে ভাল্লুক একাডেমিতে আপনাদের জন্য সায়েন্সের কয়েকটা ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে চলে এসেছি। এই এমসিকিউগুলো শুধুমাত্র যে ডব্লিউবি টেট প্রাইমারি এক্সামকে লক্ষ্য করেই বানানো হয়েছে তা নয়, অন্যান্য রাজ্য সরকারের যে এক্সামগুলো হয় সেগুলোতেও কিন্তু এই ধরনের কিছু কোশ্চেন দেখতে পাওয়া যেতে পারে। ওকে, তাহলে আজকে সেশনটা আমরা শুরু করছি। ফার্স্ট কোশ্চেন কী বলছে দেখে নেওয়া যাক। উদ্ভিদের অঙ্গজ প্রজননের এমন একটি পদ্ধতি যেখানে কাণ্ড বা কচি শাখার একটি অংশকে মাটিতে বাঁকিয়ে পুঁতে দেওয়া হয়, কিন্তু সেটা মাতৃ উদ্ভিদের সাথে যুক্ত থাকে, তাকে কি বলে? আচ্ছা, এখানে একটা প্রজনন পদ্ধতির কথা উল্লেখ রয়েছে। এটা হচ্ছে এগুলোর মধ্যে কোনটা বলতে হবে, কাটিং নাকি লেয়ারিং নাকি গ্রাফটিং নাকি বার্ডিং? আচ্ছা, কোনটা কি জিনিস আমরা একটু জেনে নিই। প্রথমে যদি কাটিংয়ে আসি, এ দিয়ে আমি লিখছি, ঠিক আছে। কাটিং কাটিং অ্যাকচুয়ালি কোনো একটি গাছের অংশ কেটে আলাদাভাবে আমি রোপণ করব, এটাকে কাটিং বলা হয়, ঠিক আছে। গাছের একটি অংশ কেটে আলাদাভাবে রোপণ, ওকে, এটাকে কাটিং বলা হয়। এর এক্সাম্পল কী হয়ে যেতে পারে, যেমন গোলাপ, ঠিক আছে। গোলাপ গাছে এইরকম ধরনের যে প্রজনন পদ্ধতি দেখা যায়। আচ্ছা, তারপরে লেয়ারিংটা কি? অ্যাকচুয়ালি লেয়ারিংটা আমি আর এখানে লিখছি না, কারণ এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে লেয়ারিং। ওকে, তো লেয়ারিংয়ে এই জিনিসটা করা হয় যে কাণ্ড বা কচি শাখা যেটা রয়েছে গাছের, তার একটা অংশকে বাঁকিয়ে মাটিতে পুঁতে দেওয়া হয়, কিন্তু সেটাকে কিন্তু কেটে নেওয়া হয় না মাতৃ উদ্ভিদ থেকে, ঠিক আছে। এটাই লেয়ারিং। গ্রাফটিংটা কী জিনিস? হোয়াট ইজ গ্রাফটিং? গ্রাফটিং হচ্ছে দুটো গাছের অংশকে জোড়া লাগানো, ওকে। দুটো গাছের অংশকে জোড়া লাগানো। এর এক্সাম্পল কি হয়ে যাবে, যেমন আম। আচ্ছা, লেয়ারিংয়ের দুটো যদি আমি কিছু এক্সাম্পল বলি, যেমন জুঁই, আমরা জানি জুঁই গাছ, লেবু গাছ, এগুলোতে কিন্তু লেয়ারিংয়ের মাধ্যমে প্রজনন করানো হয়। আর যেটা বার্ডিংটা আমাদের বাকি থাকলো, ওটা হয়ে যাক। বার্ডিং রয়েছে, ওটা কী জিনিস? একটি গাছের কুঁড়ি অন্য গাছে বসানো, এটা হচ্ছে বার্ডিং, ওকে। একটি গাছের কুঁড়ি, এই জন্য কুঁড়ি তো বার্ড বলা হয়, ওই জন্য বার্ডিং, অন্য গাছে বসানো, ঠিক আছে। এর এক্সাম্পলও কিন্তু যেমন গোলাপে এটাও করা হয়। তারপরে পিচ গাছ রয়েছে, পিচ গাছে করা হয় কিছু। এটাতে লেবুও একটা এক্সাম্পল হতে পারে। কিছু কিছু গাছে দু তিন রকমের প্রজনন পদ্ধতি অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে। তাহলে নেক্সট কোশ্চেন চলে যাব। কোশ্চেন নাম্বার বি কি বলছে, নিচের কোনটি বিজ্ঞান শিক্ষার উপযুক্ত উদ্দেশ্য নয়? শিক্ষার্থীদের পাঠ্য বই অনুসন্ধানের সুযোগ দেওয়া, মূল্যায়নের ভয় কমানো, ধারণাগত বোঝাপড়া যাচাই করা, নাকি পরীক্ষায় বেশি নম্বর পেতে সাহায্য করা? নয় বলেছে, তাহলে পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার জন্য কোনো কিছু শিক্ষাই আমরা করি না, বিজ্ঞান হোক, গণিত হোক, সেটা সাহিত্য হোক, যাই হোক, সেটা পরীক্ষায় বেশি নম্বর পেতে কখনোই করা হয় না। তাই এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি আমাদের সঠিক অ্যান্সার, ঘ। আর বাকি যে কোনো এতের জন্যই, মানে পড়াশুনোর জন্যই নতুন নতুন ভালো ভালো পাঠ্য বই অনুসন্ধান, এটা সঠিক। ধারণাগত বোঝাপড়া সঠিক। আর মূল্যায়নের ভয় কমানো অবশ্যই সঠিক। নেক্সট কোশ্চেনে যাব আমরা। 3 কি বলছে, নিচের কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হতে পারে? হতে পারে মানে হয় অ্যাকচুয়ালি, ওকে। ভিটামিন এ, ভিটামিন বি, সি নাকি ডি? এর অ্যান্সার হয়ে যাবে অপশান এ, এটা হচ্ছে ভিটামিন এ। এর অভাবেই আমাদের অ্যাকচুয়ালি নাইট ব্লাইন্ডনেস হয়, রাতকানা। রাতকানা মানে হচ্ছে এমনিতে ব্যক্তি দিনের বেলা অন্যান্যদের মতোই দেখতে পাবে, কিন্তু রাতের বেলা বা একটু কম আলোতে, রাতের বেলা তো আমরা কেউই দেখতে পাই না, অ্যাকচুয়ালি যেটা কম আলোতে নর্মাল পার্সনদের থেকে কিন্তু একটু কম দেখতে পাবে, এটাই হচ্ছে রাতকানা, ঠিক আছে। আচ্ছা, ভিটামিন সি এর অভাবে কী রোগ হয় জেনে রাখা উচিত, এটা স্কারভি, ঠিক আছে। এই স্কারভি রোগটাতে কি হয় অ্যাকচুয়ালি, দাঁত ও মাড়ির ক্ষয় হয়, এবং কিন্তু দাঁত ও মাড়ি থেকে রক্তও পড়ে অনেক সময়, ঠিক আছে। এটা হচ্ছে স্কারভি, ভিটামিন সি এর অভাবে হয়। ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? আমরা সবাই জানি রিকেট। আর ভিটামিন ডি আমাদের সূর্যালোকের উপস্থিতিতে আমরা পাই, আর ভিটামিন ডি এর অভাবে রিকেট হয়।
আচ্ছা, ভিটামিন বি এর অভাবে কী হয়? অ্যাকচুয়ালি ভিটামিন বি তো একটা ভিটামিন না, ভিটামিন বি কমপ্লেক্স বলে, এর মধ্যে অনেক ভিটামিন রয়েছে। তো আমি কয়েকটা ভালো ভালো যেগুলো উল্লেখযোগ্য ভিটামিন তাদের অভাবের রোগগুলো বলে দিচ্ছি। যেমন ভিটামিন বি1-এর অভাবে হয় আমাদের বেরি রোগ। ওকে, আচ্ছা, বি2 যেটা রাইবোফ্ল্যাভিন, ওর অভাবে কী হয়? একটা রোগ হয় চিলোসিস বা চিলিওসিস বলা হয় রোগটাকে, ঠিক আছে। আচ্ছা, বি3 রয়েছে আমাদের, বি3-এর অভাবে কী রোগ হয়? পেলেগ্রা, এটা অনেকেই শুনে থাকবেন, পেলেগ্রা রোগ হয়। আচ্ছা, বি6 আমাদের রয়েছে, বি6-এর অভাবে কী হয়ে যায়? অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়, ঠিক আছে। তো এরকম কিছু কিছু জিনিস রয়েছে। ওকে, তাহলে এখানে অপশান ক হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট যাব, কোশ্চেন নাম্বার 4 কি বলছে? একটি ধাতব চামচের এক প্রান্ত গরম জলে রাখলে কিছুক্ষণ পর অন্য প্রান্তটিও গরম হয়ে যায়। এই তাপ সঞ্চালন প্রধানত কোন পদ্ধতিতে ঘটে? পরিচালন বা কনভেকশন, নাকি বিকিরণ রেডিয়েশন, পরিবহন কন্ডাকশন, নাকি বাষ্পীভবন বা এভাপোরেশন? এর অবশ্যই অ্যান্সার হয়ে যাবে পরিবহন, অপশান সি, কন্ডাকশন, ঠিক আছে। তার কারণ কি? পরিবহন জিনিসটা কাকে বলে আমরা একটু জেনে নিই। পরিবহন যে তাপ সঞ্চালনের প্রক্রিয়াটা রয়েছে, ওটার অ্যাকচুয়ালি এইটা অ্যাকচুয়ালি প্রথমত বলি যে এটা কঠিন পদার্থে এই প্রক্রিয়াতে তাপ সঞ্চালন হয়, কঠিন পদার্থে হয় এটা, ঠিক আছে। কিভাবে হয় এখানে মনে রাখতে হবে, পরিবহনে কিন্তু কঠিন পদার্থের যে মলিকিউলসগুলো রয়েছে না, কণাগুলো বা অণুগুলো রয়েছে, ওগুলো কিন্তু স্থির থাকে, নড়াচড়া করে না, ঠিক আছে, স্থির। আর এখানে কম্পনের মাধ্যমে তাপ ছড়ায়, ওকে, এটা হচ্ছে মেন জিনিস মনে রাখতে হবে। আচ্ছা, আর এটা যেটা পরিচালন রয়েছে, পরিচালন, এটা অ্যাকচুয়ালি তরল এবং গ্যাস এতে এই তাপ সঞ্চালনটা পরিচালন পদ্ধতিতে হয়, ঠিক আছে। এখানে কি হয়? এখানে কিন্তু মলিকিউলস বা কণাগুলো মুভ করে, এটা কিন্তু মেন পার্থক্য। এখানে মলিকিউলসগুলো স্থির থাকে পরিচালনে কণাগুলো মুভ করে এবং তার মাধ্যমে তাপ ছড়ায়, ওকে। আচ্ছা, তারপরে আমাদের যেটা রয়েছে বিকিরণ বা রেডিয়েশন। এখানে কি জানতে হবে? এটাতে হচ্ছে কোনো মাধ্যম ছাড়াই তাপ সঞ্চালন হয়, কোনো মাধ্যম ছাড়াই তাপ সঞ্চালন হয়, ওকে। আর এর একটা উদাহরণ কী হতে পারে? সূর্যের তাপ যেরকম আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে, ঠিক আছে, সূর্যের আলো থেকে তো মানে স্পেস থেকে তো লাইট এবং তাপটা আসে, তো স্পেস তো উইদাউট এনি মাধ্যম না, কঠিন তরল গ্যাসীয় কোনো কিছুই নেই, শূন্যস্থান, সেখান থেকে কিন্তু তবুও তাপটা আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, এটা কিন্তু বিকিরণ পদ্ধতিতে এসে পৌঁছয়, ওকে। আর আমাদের বাষ্পীভবন যেটা রয়েছে, এটা তো আমাদের হচ্ছে সিম্পলি তরল ফুটে বাষ্পে পরিণত হলে বা গ্যাসে পরিণত হলে ওটা এভাপোরেশন বলা হচ্ছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, নিচের কোন রোগটি একটি ভাইরাস দ্বারা সৃষ্ট? কি রয়েছে অপশান? যক্ষা বা টিউবারকুলোসিস, ম্যালেরিয়া, কলেরা, নাকি হাম? আচ্ছা, এর অপশান কি হয়ে যাবে? অ্যাকচুয়ালি অপশান ডি, এটাই হয়ে যাবে কারেক্ট, হাম, ঠিক আছে। কারণ এখানে বাকি যেগুলো রয়েছে, যে যক্ষা এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এর ব্যাকটেরিয়াটার নাম কি এটা মনে রাখা প্রয়োজন রয়েছে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ঠিক আছে, এটা হচ্ছে এর ব্যাকটেরিয়াটার নাম, যক্ষার, ওকে। আচ্ছা, ম্যালেরিয়া কি থেকে ঘটে? ম্যালেরিয়া অ্যাকচুয়ালি একটা প্রোটোজোয়া থেকে হয়, ঠিক আছে। প্রোটোজোয়াটার নাম কি? প্লাসমোডিয়াম নামে একটা প্রোটোজোয়া থেকে হয়। আর ম্যালেরিয়া রোগ বহন করে কোন মশা অনেক সময় দিয়ে দেয়? স্ত্রী অ্যানোফিলিস মশা, ওকে, স্ত্রী অ্যানোফিলিস মশা এই ম্যালেরিয়া রোগটা বহন করে। কিন্তু অ্যানোফিলিস কিন্তু কখনোই ম্যালেরিয়া রোগ ঘটায় না, এটা মনে রাখতে হবে। এটা কে ঘটায়? প্লাজমোডিয়াম নামে একটি প্রোটোজোয়া। তাহলে যক্ষা ঘটালো কে? ব্যাকটেরিয়া, এর নামের মধ্যেই ব্যাকটেরিয়া রয়েছে। ম্যালেরিয়া ঘটাচ্ছে কে? প্রোটোজোয়া। আচ্ছা, আমাদের কলেরা রয়েছে এখানে, কলেরাটা কে ঘটায়? কলেরাটা হচ্ছে ভিব্রিও কলেরি নামে একটি ব্যাকটেরিয়া ঘটায়, ওকে। আচ্ছা, আর আমাদের হামস যেটা রয়েছে, এটা একটা ভাইরাসের মাধ্যমে হয়। হামসের যে ইংলিশ টার্মটা দেখতে পাচ্ছেন, ওটাই অ্যাকচুয়ালি ওর ভাইরাসটার নাম, মেজলস ভাইরাস,
ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে যাবো তাহলে। কোশ্চেন নাম্বার 6 কি বলছে, খাদ্যের কোন উপাদান প্রধানত দেহ গঠন ও ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামতে সাহায্য করে? কী কী অপশান রয়েছে? শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট নাকি ভিটামিন? আচ্ছা এগুলো আমরা জানি যে একটা একটা নির্দিষ্ট খাদ্যগুণ এক এক প্রকারের, যেগুলো আমাদের শরীরে নির্দিষ্ট ফাংশান বহন করে। কোনটা কি ফাংশান বহন করে একটু দেখে নিই। প্রথমে আমাদের কার্বোহাইড্রেট রয়েছে, তাই না? কার্বোহাইড্রেটকে আমরা অ্যাকচুয়ালি বলি এনার্জি গিভিং ফুড, কারণ এ হচ্ছে কি করে, আমাদের দেহে শক্তি প্রদান করে, শক্তির যোগান দেয়। আর এর মাত্রাটা কেমন না, এটা খেলে কার্বোহাইড্রেট 1 গ্রাম খেলে 4.1 কিলো ক্যালোরি আমরা শক্তি পাই, তো 4.1 kcal পার গ্রাম হলো। আচ্ছা প্রোটিন, এ কি করে, একে আমরা বলি বডি বিল্ডিং ফুড, বডি বিল্ডিং ফুড, কারণ এই আমাদের শরীরে মানে প্রধানত দেহের মাসেলস এই সমস্ত গঠন করে এবং ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত করতে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা এর যে এনার্জি সেটাও কিন্তু 4.1 kcal পার গ্রাম, বাট এ কিন্তু আমাদের দেহ গঠন এবং ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত করে। আচ্ছা তারপরে আমাদের রয়েছে ফ্যাট। ফ্যাট কি করে, শক্তি সঞ্চয় করে, শক্তি সঞ্চয় করে। আর কি করে, আমাদের দেহকে উষ্ণ রাখে, দেহকে উষ্ণ রাখে কারণ শক্তি এবং তাপ সঞ্চয় করছে। আচ্ছা এটার কনজিউম পাওয়ার কতটা, 9.3 kcal পার গ্রাম। এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, এই মাপগুলো অনেক সময় দিয়ে দেয়, ঠিক আছে। আর আমাদের শেষে রয়েছে ভিটামিনস। ভিটামিনস ভিটামিন কি করে, আমাদের শরীরে রোগ প্রতিরোধে সাহায্য করে, রোগ প্রতিরোধে সাহায্য করে। এ কিন্তু কোনো রকম কোনো এনার্জি দেয় না, 0 কিলো ক্যালোরি পার গ্রাম হলো। ঠিক আছে নেক্সট যাব 7 নম্বর। সাথে কি বলছে, দুটি বাল্বকে একটি সিরিজ বা শ্রেণী বর্তনীতে যুক্ত করা হলো, একটি বাল্ব নষ্ট হয়ে গেলে কি হবে? অপশান এ, শুধু নষ্ট বাল্বটি জ্বলবে না, বি বলছে অন্য বাল্বটি আরও উজ্জ্বল হবে, সি উভয় বাল্বই জ্বলবে না, নাকি উভয় বাল্ব স্বাভাবিকভাবে জ্বলতে থাকবে। আচ্ছা সিরিজে যখন আমরা একটা কিছু যোগ করি তার মানে সেখানে কিন্তু বিদ্যুৎ চলাচল করার একটাই বর্তনী থাকে, একটাই পথ থাকে, তাই না? তাই কোনো একটা জায়গা যদি খারাপ হয়ে যায়, ওই খারাপ জায়গার পর থেকে কিন্তু আর বিদ্যুৎ পরিবহন হয় না, পুরোটাই অকেজো হয়ে যায়। তাহলে একটা বাল্ব না জ্বললে কিন্তু, খারাপ হয়ে গেলে কিন্তু উভয় বাল্বই জ্বলবে না। তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশান, ঠিক আছে। আর এই যে জিনিসটা ধরুন একটা সিরিজে আমি যুক্ত করলাম, এখানে একটা বাল্ব, তারপরে আবার একটা ফ্যান, আবার একটা বাল্ব, কোথাও ওটা কেটে গেলে না তখন ওইটাকে আমরা কি বলি, ওপেন সার্কিট। ওই জিনিসটাকে আমরা কি বলি, ওপেন সার্কিট, ঠিক আছে। তারপরে কোশ্চেন নাম্বার 8, মরুভূমিতে ক্যাকটাস উদ্ভিদকে বেঁচে থাকতে সাহায্য করে এমন একটি অভিযোজন কোনটি? প্রশস্ত পাতা, নাকি পাতলা কাণ্ড, নাকি পাতা কাঁটায় রূপান্তরিত হওয়া, কি পাতায় প্রচুর সংখ্যক পত্ররন্ধ্র থাকা? এর অবশ্যই অ্যান্সার হয়ে যাবে অপশান সি, পাতা কাঁটায় রূপান্তরিত হওয়া। কেন? তার কারণ হচ্ছে মরু অঞ্চলে জল খুবই কম, আর জল খুবই কম হওয়ার জন্য অভিযোজনটাও তাহলে সেরকমই হতে হবে যাতে জল কম ইউজ করতে হয় বা জল কম খরচ হয়। তাহলে পাতা আমাদের কি করে, পাতায় অ্যাকচুয়ালি প্রচুর পত্ররন্ধ্র বা স্টোমাটা থাকলে আমাদের রেসপিরেশন বেশি হয় এবং জল কি হয়, সঞ্চিত জল বাষ্পীভবনের মাধ্যমে কিন্তু চলে যায়, বেরিয়ে যায় গাছের থেকে। তো এই জিনিসটা আমাদের চাই না, জলটা সঞ্চয় হওয়া চাই। তাই পাতা কাঁটায় রূপান্তরিত হয়ে গেলে সেই পত্ররন্ধ্রগুলো থাকলো না, জল খরচ হলো না, ঠিক আছে। এটাই হচ্ছে অভিযোজন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, সালোক সংশ্লেষের সময় কোন গ্যাসটি প্রচুর পরিমাণে নির্গত হয়? কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন নাকি হাইড্রোজেন? এর অপশান হয়ে যাবে কি, অক্সিজেন, কারণ আমরা জানি গাছ যখন খাদ্য তৈরি করে তখন সে অক্সিজেন বের করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ছাড়ে। আচ্ছা সালোক সংশ্লেষের যে বিক্রিয়াটা রয়েছে, ওটা বিখ্যাত বিক্রিয়াটা কীরকম রয়েছে? কার্বন ডাইঅক্সাইড লাগে, জল লাগে, আর তার সাথে আমাদের সূর্যালোক লাগে, তাই না? সূর্যালোক লাগে, দিলে আমাদের তৈরি হয় কি, C6H12O6, যেটাকে আমরা কিন্তু বলি গ্লুকোজ, ওকে। তার সাথে তৈরি হয়ে যায় এই যে অক্সিজেন 6O2, ঠিক আছে। নেক্সট কোশ্চেন,
10 বলছে ভিনিগারের সঙ্গে বেকিং সোডা মেশালে বুদবুদ দেখা দেয়। এই বুদবুদ প্রধানত কোন গ্যাসের কারণে সৃষ্টি হয়? অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড নাকি নাইট্রোজেন? আচ্ছা, এর বিক্রিয়াটা আমরা একটু দেখে নিই। এগুলো এই বিক্রিয়াটার মধ্যেই আমি যে জিনিসগুলো বলে যাব, কিন্তু ওগুলো একটা ছোটো ছোটো শর্ট কোশ্চেন হতে পারে। আচ্ছা, ভিনিগার মানে আমাদের কি? ভিনিগার জিনিসটা কি? ভিনিগার হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যাসিটিক অ্যাসিড। ওকে, অ্যাসিটিক অ্যাসিড। আর আমাদের বেকিং সোডা কি? বেকিং সোডা কি? বেকিং সোডা অনেক সময় দিয়ে দেয়। রাসায়নিক নাম কি? রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। হলো সোডিয়াম বাইকার্বনেট, বা যেটাকে কিন্তু আমরা কি নামে ডেকে থাকি? সংকেতটা NaHCO3। ঠিক আছে, তাহলে যদি আমরা দুটোকে একসাথে মেশাই তাহলে রিয়াকশানটা কী দাঁড়াবে? CH3COOH, যেটা আমাদের অ্যাসিটিক অ্যাসিড, প্লাস NaHCO3, এই দুটো মিলে আমাদের তৈরি হয়ে যায় সোডিয়াম অ্যাসিটেট, CH3COONA, এবং তার সাথে একটি গ্যাস তৈরি হয়। ওই গ্যাসটার নাম হচ্ছে CO2। এই CO2 এর কারণেই কিন্তু আমাদের এই বুদবুদটা আসে। তাহলে এখানে কোন অপশানটা কারেক্ট হয়ে যাবে? আমাদের অপশান সি, কার্বন ডাইঅক্সাইড। হলো, এটার কারণেই প্রধানত বুদবুদটা হয়। ঠিক আছে, তাহলে নেক্সট পরের কোশ্চেন 11, নিচের কোনটি সঠিকভাবে মেলানো হয়েছে? পাকস্থলী অক্সিজেন বিশ্লেষণ, নাকি ফুসফুস গ্যাসের আদান প্রদান, বৃক্ক খাদ্য পরিপাক, নাকি হৃৎপিণ্ড পিত্ত উৎপাদন? আচ্ছা, কার কি কাজ? পাকস্থলীর কাজ তো অক্সিজেন বিশ্লেষণ নয়। পাকস্থলীর আমাদের কাজ কি? খাদ্য পরিপাক করা, এটা আমরা জানি, তাই এটা সঠিক অপশান নয়। আচ্ছা, ফুসফুস কিন্তু আমাদের গ্যাসের আদান প্রদান করে, তাই না? আমরা যে শ্বাস প্রশ্বাস নিই সেটা ডাইরেক্ট কিন্তু আমাদের ফুসফুস বা লাংসে যায়, তাই অপশান বি হয়ে যাবে এখানে আমাদের কারেক্ট অপশান। আর বাকিগুলো কী রয়েছে? বৃক্কের কাজ কি? রক্ত পরিশোধন করা এবং পরিশোধনের মাধ্যমে মূত্র উৎপাদন করা হয়েছে। আচ্ছা, হৃৎপিণ্ড আমাদের কি করে? রক্ত সঞ্চালন করে, তাই না? গোটা শরীরে রক্ত পাম্প করে, এগুলো কাজ। তাহলে অপশান বিটাই কারেক্ট এখানে। ঠিক আছে, নেক্সট 12, একটি সমতল দর্পণের সামনে একটি বস্তু রাখা হলে গঠিত প্রতিবিম্বটি কেমন হবে? প্রতিবিম্বের ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্যটা বলতে চাইছে। বাস্তব ও উল্টো, অবাস্তব ও সোজা, বাস্তব ও সোজা, অবাস্তব ও উল্টো। এর অপশান হয়ে যাবে অপশান বি, অবাস্তব ও সোজা। ঠিক আছে, সমতল দর্পণের সামনে বস্তু রাখলে এর কয়েকটা বৈশিষ্ট্য থাকে কি? এক হচ্ছে অবাস্তব হয়, মানে যেটা ভার্চুয়াল ইমেজ, আর সোজা ইরেক্ট হয়। ঠিক আছে, আর আরও কিছু জিনিস হয়, যেমন প্রতিবিম্বের আকার আর বস্তুর আকার কিন্তু সমান হয়, সব সময় হয় না, সব ক্ষেত্রে হয় না, বস্তুর আকার সমান হয়। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা হয় পার্শ্বীয় পরিবর্তন। এর মানেটা কি? খুবই ইজি, ভাষাটা হয়তো কঠিন। পার্শ্বীয় পরিবর্তন মানে আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, আমাদের প্রতিবিম্বের কিন্তু দিকটা সমান থাকে না। মানে আমার রাইট হ্যান্ড প্রতিবিম্বের লেফট হ্যান্ড, আমার লেফট হ্যান্ড প্রতিবিম্বের রাইট হ্যান্ড, মানে লেফট রাইট সোয়াপ হয়ে যায়, তাই না? তো এটাই বলা হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন। হয়েছে, অপশান বি তাহলে কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 13, নিচের কোন পদার্থটি অম্লীয় বা অ্যাসিডিক? সাবানের দ্রবণ, বেকিং সোডার দ্রবণ, লেবুর রস, নাকি চুনের জল? অবশ্যই এটা হয়ে যাবে অপশান সি, লেবুর রস। কারণ লেবুতে কি থাকে আমরা জানি? অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এতে আছেই যখন অ্যাসিড, তাহলে লেবুর রস তো অ্যাসিডিক হবেই, তাই না? বাকিগুলো একটু বলে রাখা যাক। এই যে চুনটা কি? চুন হচ্ছে আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু ক্ষারীয়, এ কিন্তু অ্যাসিডিক নয়, ক্ষারীয়, কারণ OH রয়েছে, বোঝাই যাচ্ছে। আচ্ছা, বেকিং সোডাকে কি বলি আমরা? NaHCO3, একটু আগে পড়লাম, এটাও কিন্তু ক্ষারীয়। ঠিক আছে, আচ্ছা, সাবানের দ্রবণ, সাবানও কিন্তু অবশ্যই ক্ষারীয়। আচ্ছা, কোনো একটা জিনিস ক্ষারীয় হলে তার পিএইচটা কিন্তু আমাদের >7 হয়। ওকে, আর কোনো একটা জিনিস অ্যাসিডিক হলে পিএইচটা <7 হয়। তাহলে লেবুর রসের পিএইচ অবশ্যই <7, বাকিগুলোর >7। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 14, নিচের কোন প্রক্রিয়ায় জলীয় বাষ্প ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হয়? বাষ্পীভবন, ঘনীভবন, গলন, নাকি ঊর্ধ্বপাতন? আচ্ছা, বাষ্পীভবন কোনটা? এভাপোরাইজেশন, যেটা একটু আগেই আমাদের আলোচনা হলো।
জল ফুটে বাষ্প হওয়া, এটা বাষ্পীভবন। আচ্ছা, ঘনীভবন কোনটা? এটাই হচ্ছে আমাদের জলীয় বাষ্প। জলীয় বাষ্প কী হয়ে যাবে? ঠান্ডা হয়ে জল কণা অর্থাৎ লিকুইড হবে, অর্থাৎ বাষ্প থেকে লিকুইড হওয়া, এটাই কিন্তু আমাদের ঘনীভবন। ঠিক আছে, যেটা এখানে বলা রয়েছে, তো এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আর বাকিগুলো কী কী রয়েছে? গলন। গলন হচ্ছে যেটা আমাদের লিকুইডাইজেশান, মানে কঠিন জিনিস গলে তরল হয়ে যাবে। কঠিন জিনিস গলে আমাদের কী হবে? তরল হয়ে যাবে, মানে যেমন বরফ গলে জল হলো, তাই না? এটা হচ্ছে আমাদের গলন। আর সবথেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঊর্ধ্বপাতন। এটার ইংলিশটাও মনে রাখতে হয়, সাবলিমেশন। এটা অ্যাকচুয়ালি কঠিন থেকে ডাইরেক্ট গ্যাস হয়ে যাবে, কোনো তরলের ব্যাপার নেই মাঝখানে। কয়েকটা জিনিসে এটা হয়, যেমন উদাহরণগুলো মনে রাখি আমরা। এক হচ্ছে কর্পূরে হয়, আচ্ছা, আর একটা কিসে হয়? আমাদের ন্যাপথালিনেও হয়। এগুলো আমরা যদি কঠিন অবস্থায় জামা প্যান্টে দেওয়া থাকে তাহলে কি হয়ে যায়? এমনি ধীরে 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 কমে যায় না জিনিসগুলো, দানাগুলো ছোট হয়ে যায়, কারণ কি এটা ডাইরেক্ট কঠিন থেকে গ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ঊর্ধ্বপাতন। হয়ে গেল কোশ্চেন নাম্বার 14, এখানে বিটা কারেক্ট অ্যান্সার। নেক্সট আসবো কোশ্চেন নাম্বার 15। 15 কি বলছে? একজন শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন পাতা পর্যবেক্ষণ করতে, তাদের বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণীবিন্যাস করতে এবং শ্রেণীবিন্যাসের ভিত্তি ব্যাখ্যা করতে বললেন। এই কাজটি প্রধানত কোন দক্ষতার বিকাশ ঘটায়? আচ্ছা, মুখস্থ করার দক্ষতা, পর্যবেক্ষণ ও শ্রেণীবিন্যাসের দক্ষতা, লেখার গতি, নাকি পাঠ্য বইয়ের সংজ্ঞা পুনরুৎপাদন? আচ্ছা, পাতা পর্যবেক্ষণ করাতে বলা হয়েছে, আর এখানে বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণীবিন্যাস করতে বলা হয়েছে, তাহলে এই তো পর্যবেক্ষণ শ্রেণীবিন্যাস, ভেরি ভেরি ইজি, এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট যাব কোশ্চেন নাম্বার 16। বলছে ঘর্ষণ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? ফ্রিকশন। ঘর্ষণ সবসময় গতির দিকে কাজ করে, গতির বিপরীতে কাজ করে, তাই না? ঘর্ষণ সবসময় গতি বৃদ্ধি করে না, ঘর্ষণ তো রেজিস্ট্যান্স, তো একটা মানে আমাদের গতিকে কমিয়ে দেয়, তাই না? আচ্ছা, ঘর্ষণ সম্পর্কে থাকা দুটি তলের আপেক্ষিক গতির বিরোধিতা করে। হ্যাঁ, সংস্পর্শে থাকা। অ্যাকচুয়ালি যখন দুটি কঠিন বস্তু একে অপরের সংস্পর্শে থাকে তখনই তো ঘর্ষণ, যখন মুভ করি ঘর্ষণ বল তৈরি হয় বা ঘর্ষণ রেজিস্ট্যান্স তৈরি হয়। তো ওই যে দুটো কঠিন বস্তু যে তল দুটো টাচে রয়েছে, কন্ট্যাক্টে রয়েছে, তাদের আপেক্ষিক গতির বিরোধিতাই করে, এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঘর্ষণ তলের প্রকৃতির উপর নির্ভর করে না, অবশ্যই করে। মসৃণ তল হলে ঘর্ষণ কম হবে, আর এবড়ো খেবড়ো তল হলে ঘর্ষণ বেশি হবে। তাহলে এখানে অপশান সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 17। যে উদ্ভিদের কোন অংশটি মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণে প্রধান ভূমিকা পালন করে? কাণ্ড, পাতা, মূল, নাকি ফুল? আচ্ছা, কাণ্ড তো হচ্ছে আমাদের খাদ্য ও জল পরিবহন করে, তাই না? খাদ্য ও জল পরিবহন করে এর কাজ। কাণ্ডের মাধ্যমে জাইলেম ও ফ্লোয়েম কলা রয়েছে, ওরা নিয়ে যায় খাদ্য ও জলকে। আচ্ছা, তারপরে পাতার কাজ কি? সালোক সংশ্লেষ মেনলি, সালোক সংশ্লেষ, রেসপিরেশনও করে, বাট সালোক সংশ্লেষ মেন কাজ। আচ্ছা, ফুলের কাজ কি? প্রজনন বা রিপ্রোডাকশন, ফুল থেকে ফল হয়, তাই না? আচ্ছা, আমাদের মূল কি করে? মাটির নিচে থাকে এবং এই কিন্তু জল ও খনিজ লবণ শোষণে প্রধান ভূমিকা পালন করে মাটি থেকে। তাই অপশান সি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশান। নেক্সট কোশ্চেন 18। একজন শিক্ষক শিক্ষার্থীদের বাষ্পীভবনের ধারণাটি কার্যকরভাবে বোঝাতে চান, নিচের কোন কার্যকলাপটি সবচেয়ে উপযুক্ত হবে? শিক্ষার্থীদের সংজ্ঞাটি মুখস্থ করতে বলা, বোর্ড থেকে নোট লিখে নিতে বলা, বিভিন্ন অবস্থায় রাখা জলের শুকিয়ে যাওয়ার তুলনা করা, নাকি ধারণাটি আগে থাকতে ধারণাটি শেখানোর আগে লিখিত পরীক্ষা নেওয়া? অবশ্যই অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, কারণ আমরা শিক্ষণ প্রক্রিয়ায় সবসময় প্র্যাকটিক্যালিটির উপর বেশি জোর দেব। সংজ্ঞা মুখস্থ করা, নোট লিখতে বলা বা শেখানোর আগে পরীক্ষা নেওয়া তো অবশ্যই নয়, এগুলো সবই থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার। আর কোনো অবস্থায়, বিভিন্ন অবস্থায় জল শুকিয়ে যাচ্ছে সেটা আমি দেখাচ্ছি ছাত্র বা ছাত্রীকে, তুলনা করছি, তাহলে এটা প্র্যাকটিক্যালিটি আসছে, হাতে কলমে বোঝানো হচ্ছে, তাহলে এটাই হয়ে যাবে সঠিক কার্যকলাপ। ওকে ওকে কোশ্চেন নাম্বার এবার 19 যাব। বলছে শব্দ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? ওকে, অপশান এ শব্দ শূন্যস্থানের মধ্য দিয়ে চলতে পারে, অপশান বি শব্দ কঠিন পদার্থের মধ্য দিয়ে চলতে পারে না, আচ্ছা অপশান সি শব্দের সঞ্চালনের জন্য একটি মাধ্যমের প্রয়োজন, আর অপশান ডি সব মাধ্যমে শব্দের বেগ সমান। আচ্ছা, এখানে কারেক্ট অপশান অবশ্যই হয়ে যাবে শব্দ সঞ্চালনের জন্য একটি মাধ্যমের প্রয়োজন।
উইদাউট এনি মাধ্যম শূন্যস্থানে কিন্তু শব্দ চলতে পারে না। যেমনভাবে তাপ চলে আসে, আমরা পড়লাম বিকিরণের মাধ্যমে, আলোও চলে আসে শূন্যস্থানে, কিন্তু শব্দ কিন্তু আসতে পারে না। ওকে, আর আমরা এটাও জানবো যে শব্দের যে গতিবেগ কোন মাধ্যমে কেমন। সব থেকে বেশি হচ্ছে কঠিনে, তারপরে বেশি হচ্ছে তরলে, তারপরে হচ্ছে আমাদের গ্যাসে। শব্দের গতিবেগের এটা আমি কোথায় বেশি সেটা তুলনাটা করলাম। যেমন গ্যাসে শব্দের গতিবেগ কত, অ্যাপ্রক্সিমেটলি 340 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তরল বলতে জল যদি ধরে নিই আমি, জলে গতিবেগ কত হয়, প্রায় 1480 মিটার পার সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, কঠিন বলতে যেমন আমি ইস্পাত বা স্টিল যেটা, ওটা যদি ধরে নিই, তাহলে ওখানে কিন্তু প্রায় 6000 মিটার পার সেকেন্ড। দেখতে পাচ্ছেন আপনারা ধীরে ধীরে শব্দের গতিবেগ কঠিনে বেড়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, আজকের আমাদের ক্লাসের শেষ কোশ্চেনে আসবো। ঠিক আছে, প্রশ্ন নম্বর 20। একজন বিজ্ঞান শিক্ষক লক্ষ্য করলেন একজন শিক্ষার্থী বৈজ্ঞানিক ঘটনার ভুল ব্যাখ্যা দিচ্ছে। আচ্ছা, তাহলে শিক্ষকের প্রথমে কি করা উচিত? শিক্ষার্থীকে শাস্তি দেওয়া উচিত, সঙ্গে সঙ্গে সঠিক উত্তর বলে দেওয়া উচিত, শিক্ষার্থীর পূর্ব ধারণা ও তার যুক্তি বোঝার চেষ্টা করা, নাকি শিক্ষার্থীকে পাঠ্য বইয়ের ব্যাখ্যা মুখস্থ করতে বলা? এগুলো কিন্তু সবই প্রপার বিজ্ঞানের ইনফরমেটিভ কোশ্চেন না হলেও বিজ্ঞানের পেডাগজির কোশ্চেন হয়ে যাচ্ছে। তাহলে এখানে কোনটা অপশান হয়ে যাবে? এখানে অপশান গ হয়ে যাবে সঠিক অ্যান্সার। শিক্ষার্থীর পূর্ব ধারণা ও তার যুক্তি বোঝার চেষ্টা করা, তাই না? কারণ শিক্ষার্থীকে শাস্তি দেওয়া তো অবশ্যই নয়। সঙ্গে সঙ্গে সঠিক উত্তর আমি বলবো না। আমার ক্লাসে একজন শিক্ষার্থী কিছু ভুল বলছে, তাহলে অবশ্যই আমি নিজে অ্যান্সার বলে দেওয়ার থেকে তার জ্ঞানটা ওইভাবে কেন হলো, কি পড়ে হলো, কোথায় ভুলটা রয়েছে, ওটা অ্যানালাইজ করাটা উচিত আমাদের, তাই না? আর মুখস্থ করতেও বলবো না। তাই পূর্ব ধারণা ও যুক্তি বোঝার চেষ্টা করব। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমাদের এইখানেই শেষ হচ্ছে। আশা করব আপনারা সমস্ত জিনিসগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং এটাও আশা করি যে সমস্ত যে টপিকগুলো বা কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো সবই বিস্তারিতভাবে সঠিক ইনফরমেশানের মাধ্যমে বলতে পেরেছি। ঠিক আছে, তাহলে ক্লাসটা কেমন লাগলো বলবেন। জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ। ভাল্লুক একাডেমির তরফ থেকে স্টে কানেক্টেড অ্যান্ড কিপ লার্নিং।